স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি সঞ্চারী মজুদ তমা এবং আমি সাফাত বিন ফরিদ। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে হোয়াইট হাউস এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আপত্তি নেই, তবে সে দেশের আইন মন্ত্রণালয়ের প্রক্রিয়া মেনেই এটি করা হবে বলে জানিয়েছেন ঢাকা সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তার সাথে নৈশভোজ শেষে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। 3 দিনের সফরে মঙ্গলবার সকালে ঢাকা পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। প্রথম দিনই ব্যস্ত সময় পার করেন এই মার্কিন প্রতিনিধি। বাংলাদেশের নির্বাচন পরবর্তী গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন লু। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার বাসায় নৈশভোজে অংশ নেন লু। এতে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী, বাণিজ্য প্রতিমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী সহ শীর্ষ কর্মকর্তারা। সালমান এফ রহমান জানান, বাংলাদেশের সাথে সম্পর্ক পুনর্গঠন করতে চায় যুক্তরাষ্ট্র। জলবায়ু, বিদ্যুৎ সহ কয়েকটি খাতে বিনিয়োগ বাড়াতে চায় দেশটি। আমরাও তুলি নাই, ওনারাও তুলেন নাই যে নির্বাচনের আগে যে আমাদের একটু ওনাদের সাথে কিছু ভুল বোঝাবুঝি বলতে পারি বা যাই, ও কথাটা ওনারাও তুলেন নাই, আমরাও তুলি নাই। আমরা চাচ্ছি যে আমাদের সাথে ওনাদের সাথে যেন সম্পর্কটা আরও ভালো হয়। ওনারা ওইভাবেই বলেছে। উনি যে কথাটা বলেছেন, ইংরেজিতে যে কথাটা বলেছেন, দ্যাট উই ওয়ান্ট টু রিবিল্ড দ্য ট্রাস্ট। ভিসা নীতি সহ নির্বাচন পরবর্তী বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। ভিসা রেস্ট্রিকশন তো কিছু নাই, ওটা তো ওরাও তোলে নাই, আমিও তুলি নাই। র্যাবের স্যাংশন সাথে সাথে আমাদের রশিদ চৌধুরী যে বঙ্গবন্ধুর খুনির কথাটাও আমরা বলেছি। স্টেট ডিপার্টমেন্টের কথাটা হলো কি, আমরা কিন্তু আমাদের তরফ থেকে আমাদের জাস্টিস ডিপার্টমেন্টকে বলছি কি হ্যাঁ, এটা উন্নতি হয়ে গেছে, এখন তোমাদেরকে এই স্যাংশনটা তুলে দেওয়া উচিত। বলছে হোয়াইট হাউস থেকেও বলা হচ্ছে, কিন্তু আমাদের একটা প্রসেস আছে, আমাদের জাস্টিস ডিপার্টমেন্টের একটা প্রসেস আছে, সে প্রসেসের মাধ্যমে কাজ চলছে। সে আশাবাদী যে এটা হবে। এছাড়া গাজায় ইসরায়েলিদের গণহত্যা নিয়ে প্রধানমন্ত্রীর উদ্বেগ মার্কিন প্রতিনিধির কাছে তুলে ধরা হয় বলেও জানান সালমান এফ রহমান। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডোনাল্ড লু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীও নন, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। তাকে নিয়ে বাংলাদেশ মাতামাতি করবে কেন, এমন মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, লু তার প্রয়োজনেই এসেছেন, কেউ তাকে দাওয়াত করেনি। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। সমসাময়িক নানা বিষয়ে মতবিনিময় করতে সাংবাদিকদের মুখোমুখি হন ওবায়দুল কাদের। কাজটা যত তাড়াতাড়ি শেষ করা যায়। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর 3 দিনের ঢাকা সফর নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটা নিয়ে এত মাতামাতির কিছু নেই। একটা দেশের তিনি পররাষ্ট্রমন্ত্রীও না, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশে তো মাতামাতি করবে। তার প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে এখানে। সম্পর্ক যখন তাকে সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে, তো সেটা তারা করতে আসছেন, আমরা দাওয়াত করে কাউকে আনছি। বিএনপির ভারতীয় পণ্য বর্জনের অবস্থান প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, এটা উদ্ভট ও ব্যর্থ চেষ্টা। এটা একটা উদ্ভট চিন্তা এবং এটা একটা ব্যর্থ চেষ্টা। বিএনপি এখন আসলে সব হারিয়ে খড়কুটো ধরে বাঁচতে চায়। তাদের আসলে কোনো ইস্যু নেই, ভারতীয় পণ্যকে ইস্যু হিসেবে বেছে নিয়েছে, এটা নন ইস্যু। বিএনপির নেতাকর্মীদের বিচার করতে সরকার বিশেষ ট্রাইব্যুনাল গঠন করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্য সরাসরি নাকচ করে দেন ওবায়দুল কাদের। এটা জ্বলন্ত মিথ্যা, নির্ভেজাল মিথ্যা, এমন কোনো চিন্তা আমরা করিনি। এছাড়া সড়ক মহাসড়কে গতিসীমা নিয়ন্ত্রণের উদ্যোগকে সঠিক বলে মন্তব্য করে এটি বাস্তবায়নে সরকার কঠোর হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে গণতন্ত্র ফেরাতে জনগণ বিদেশি রাষ্ট্রের ওপর নির্ভর করবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে দুটি রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি।
গণ অধিকার পরিষদ ও গণতান্ত্রিক বাম ঐক্যের নেতাদের সঙ্গে বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং নতুন আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা করেন নেতারা। পরে সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর নিয়ে এক প্রতিক্রিয়ায় ফখরুল বলেন, ডোনাল্ড লুর সফর নিয়ে ভাবছে না বিএনপি। আরও বলেন, বাংলাদেশের জনগণ অতীতেও গণতান্ত্রিক আন্দোলন সফল করতে বিদেশি রাষ্ট্রের উপর নির্ভর করেনি, ভবিষ্যতেও করবে না। জনগণকে সাথে নিয়ে বিএনপি এগিয়ে যেতে চায় বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বাংলাদেশের জনগণ কারো উপরে নির্ভর করে কারো গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে, এটা আমরা মনে করি না। বাংলাদেশের জনগণ সবসময় তার নিজের শক্তিতে, নিজের পায়ের উপর ভর করেই ৭০ সালের পূর্বেও আন্দোলন করেছে, ৭০-এ আন্দোলন করেছে, ৭১-এ মুক্তিযুদ্ধ করেছে, এবং পরবর্তীকালেও আমরা যে আন্দোলন করছি এটা সম্পূর্ণ জনগণের শক্তিতেই নির্ভর করে আমরা আন্দোলন করছি গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদ অনুসন্ধানে গোপালগঞ্জের শিগগিরই সরেজমিনে তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন দুদক। কথিত বেনজির চকের সম্পদের পরিমাণ জানতে এরই মধ্যে জেলার সব রেজিস্ট্রি ও ভূমি অফিসের চিঠিও দিয়েছে দুদক। সংস্থার তদন্ত বিভাগের কমিশনার বলছেন, যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেলেই নেওয়া হবে আইনি ব্যবস্থা। একটি জাতীয় দৈনিকে ধারাবাহিক প্রতিবেদনে বেনজির পরিবারের শত শত কোটি টাকার সম্পদের তথ্য বেরিয়ে আসে, যার মধ্যে গোপালগঞ্জের বেনজিরের চক নামে বিশাল রিসোর্ট বিশেষ নজর কাড়ে। তবে অবৈধ সম্পদ অর্জনের তথ্য অস্বীকার করেন বেনজির। অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা টিআইবি বলছে, সাবেক আইজিপি বেনজিরের যে সম্পদের পরিমাণ গণমাধ্যমে প্রকাশ হয়েছে তা অস্বাভাবিক। মাধ্যমে সম্পদের মালিকানা অর্জন, ব্যবসা বাণিজ্য করা, এইটা কিন্তু একটা সীমারেখা থাকে, একটা স্বাভাবিকতা থাকে। এই ক্ষেত্রে যেটা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ অস্বাভাবিক। অভিযুক্তের স্থাবর সম্পদ অনুসন্ধানে দুদকের প্রতিনিধিরা শিগগিরই সরেজমিনে তদন্ত করবেন। তবে অনুসন্ধানের স্বার্থে এখনই এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজি নন তারা। ৩ সদস্য বিশিষ্ট কমিটি করে দেওয়া হয়েছে, অনুসন্ধান শুরু হয়েছে। অনুসন্ধানের প্রেক্ষিতে তাকে দেশের তথ্য চাওয়া হচ্ছে, চাওয়া বলে তথ্যগুলো পাওয়া গেলে তারপরে বিশ্লেষণ করে আইন আমাদের রিপোর্ট দেবে। অন্যদিকে বেনজিরের সম্পদের বিষয়ে দুদকের প্রতিবেদন অগ্রগতি জানতে চেয়ে আদালতের বেঁধে দেয়া ২ মাসের মধ্যে ১ মাস পার হয়ে গেছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আসামি জাহাঙ্গীর আলম বদর, কিন্তু ফাঁসির দণ্ড দেয়া হয়েছে জাহাঙ্গীর আলমকে। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে এই ভুল হয়েছে বলে দাবি আইনজীবীর। বলছেন, শুধু দুজনের বাবার নাম এক। তবে রাষ্ট্রপক্ষ বলছে, প্রকৃত আসামিকেই ফাঁসির দণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার হাইকোর্টের আপিল শুনানিতে এসব তথ্য উঠে এসেছে। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত হয় ২৪ জন, আহত ৩ শতাধিক। ২০১৮ সালের অক্টোবরে আলোচিত এই মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মুফতি হান্নান ও জাহাঙ্গীর আলম সহ ১৯ জনের মৃত্যুদণ্ড হয়। যাবজ্জীবন হয় তারেক রহমান সহ ১৯ জনের। হাইকোর্টের বিচারপতি শহীদুল করিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চে চলছে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি। সেখানে দাবি করা হয়, হুজি নেতা মুফতি হান্নানের সহযোগী ঢাকার দোহারের জাহাঙ্গীর আলম বদরের পরিবর্তে নিরপরাধ কুষ্টিয়ার জাহাঙ্গীর আলমকে মৃত্যুদণ্ড দিয়েছে বিচারিক আদালত। জাহাঙ্গীর আলম বদর মুফতি হান্নানের সাথে ৯টি মামলায় সহযোগী আসামি। সেই জন্য আমরা বলছি যে এইটা মিস্টেকেন আইডেন্টিটি এবং সে অনারেবলি অ্যাকুইটেড হওয়া উচিত। এইটা আশা করি এই অ্যাপিলেট কোর্টে সেইটা রিমেডি হবে এবং জাহাঙ্গীর আলম যে মিস্টেকেনলি এখন মৃত্যুর দণ্ডে এবং কন্ডেম সেলে রয়েছে, সে এখান থেকে মুক্তি পাবে। হাইকোর্টকে জানানো হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর অসুস্থতার কারণে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করতে পারেননি। হামলার দিন বাবার লেপ্তশকের দোকানেই ছিলেন তিনি। আমার ভাগ্নের বাপের নাম এবং তার নিজ নাম মিল থাকার কারণে তদন্ত কর্মকর্তা তাকে সম্পূর্ণ নিজে জাহাঙ্গীর আলম বদরের স্থলে স্থলাভিষিক্তের লক্ষ্যে, তাদের ব্যক্তিগত অর্জনের লক্ষ্যে এই জিনিসটা ঘটাতে আমার ভাগ্নি সম্পূর্ণরূপে নির্দোষ। আমি একটা চ্যালেঞ্জ করে বলতে পারি। তবে অ্যাটর্নি জেনারেলের দাবি, পর্যাপ্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতেই ফাঁসির আদেশ দিয়েছে আদালত। জাহাঙ্গীর আলম ঠিক আছে, কিন্তু আমার জাহাঙ্গীর আলম সেই জাহাঙ্গীর আলম না, এই তো সেটা তো তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। আমরা দেখাবো যে একই লোক এবং ট্রায়াল কোর্টে উনি এই এলিবাই নিয়েছেন, উনি এসে এখানে গল্প বললে হবে না। তো আপনাকে ফৌজদারি মামলা যদি কোনো এটা করতে হয়, ওই লাইনে ক্রস করতে হবে। উনি কি ক্রস করেছেন?
ভুল আসামির সব তথ্য প্রমাণ দেওয়ার পরও বিচারিক আদালত তা আমলে নেয়নি বলে দাবি জাহাঙ্গীর আলমের আইনজীবীর। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা না বাড়ানোর পক্ষে অধিকাংশ শিক্ষার্থী ও সাবেক সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের মতে বয়সসীমা ৩৫ করলে তরুণরা সরকারি চাকরি পেতে আরও অতিরিক্ত সময় ব্যয় করবে, চাকরিদাতারাও অতিরিক্ত প্রার্থীর চাপে পড়বে। যদিও প্রতিবেশী দেশের উদাহরণ, গড় আয়ু বেড়ে যাওয়া সহ নানা কারণ দেখিয়ে ৩৫ বছর করার পক্ষে আন্দোলনে চাকরি প্রার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে স্নাতক শেষ হওয়ার আগেই বিসিএস এর প্রস্তুতির জন্য পড়াশোনায় ব্যস্ত শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে প্রবেশের ব্যাপারে ৩০ জনের সঙ্গে কথা বললে ২৮ জনেই না বাড়ানোর পক্ষে মত দেন। যদি ৩৫ করা হয় তার মানে আরো কয়েক লক্ষ তরুণ ৩৫-এর পিছনেই পড়ে থাকবে শুধুমাত্র একটা সরকারি চাকরি পাওয়ার জন্য। ৩০-এর মধ্যে চাকরির বয়সটা থাকা দরকার, আদারওয়াইজ আমাদের ব্যাচ ওয়াইজ আবার কম্পিটিশনটা বেড়ে যাবে। অনেকেই সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার পক্ষে তুলে ধরেন তাদের যুক্তি। যেটা 35 হওয়া উচিত, আর এটা সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আমাদের এই সর্বশেষ নির্বাচনের ইশতেহারে কিন্তু আমাদের 35-এর কথা উল্লেখ করা ছিল। 28 বছর বয়সে কি আমি একটা যোগ্য প্রার্থী হতে পারবো চাকরির বাজারে? তাহলে আমি 2 বছর পরীক্ষা দিয়ে কিভাবে একটা ভালো চাকরি পাবো? সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর সুবিধার চেয়ে অসুবিধাই বেশি দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক। সেন্ট্রাল লাইব্রেরি যদি ঢাকা ইউনিভার্সিটি, সেখানে যদি দেখবেন সকাল 6টা যদি আপনি আসেন বা তারও আগে আসেন, দেখবেন ওখানে মানুষের লাইন নাই, ব্যাগের লাইন, একদম ব্যাগ লাইন একদম কলাবর চলে আসছে, বিকজ অফ এই বিসিএস পরীক্ষা। 5-7টা ব্যাচ যদি এরকম হয়, এরকম জায়গা আরও পাবেন না, তখন দেখা যায় এই পর্যন্ত ব্যাগের লাইন চলে আসবে। সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার মনে করেন এই মুহূর্তে বয়সসীমা না বাড়ানোই ভালো। সরকারি চাকরির পেছনে বেশি সময় না দিয়ে অন্য কিছুর জন্য মনোযোগী হওয়া জরুরি। এমনি প্রায় 1.5-2 লাখ পরীক্ষার্থী প্রিলিমিনারি পরীক্ষা দেয়, তখন আকস্মিকভাবে আবার এটা হয় 2.5 লাখ 3 লাখ হয়ে যাবে। এতে করতে যে আপনার নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর পর একটু বড় রকম চাপ পড়বে। আর সরকারি চাকরি কি একমাত্র কেরিয়ার হিসাবে সবাই ধরে নিচ্ছে কেন, আমি বুঝতে পারছি না। আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের বিরোধিতা করে আলী ইমাম মজুমদার বলেন, রাষ্ট্রকে আরও সহনশীল আচরণ করতে হবে। ছেলে মেয়ে সদৃশ্য, তো আমি মনে করি না যে ধরপাকড় ব্যাপারটা এটা কোনো একটা সমাধান আমি বুঝছি না। এদিকে দাবি আদায়ে গণ আমরণ অনশন সহ নানা কর্মসূচি দিয়ে যাচ্ছে আন্দোলনকারীরা। আল আমিন হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নাজুক হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। গত বছরের এই সময়ের তুলনায় বেড়েছে আক্রান্তের হারও। এই অবস্থায় ঢাকা দক্ষিণ সিটি এডিস নিয়ন্ত্রণে ওষুধ ছেটানোর দাবি করলেও ওষুধ কেনার প্রক্রিয়া চলার কথা জানাচ্ছে উত্তর সিটি। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে জলবায়ু পরিবর্তনের কারণে বছর জুড়েই থাকবে ডেঙ্গুর প্রকোপ। মানিকগঞ্জের শফিউদ্দিন মোল্লা পেশায় আসবাব ব্যবসায়ী। মাসখানেক ধরে জ্বর, মহাখালীর ডিএনসিসি হাসপাতালে আসার পর শনাক্ত হয় ডেঙ্গু। রোজই রোগী আসছে মুগদা হাসপাতালেও। মে মাসের প্রথম 2 সপ্তাহে ভর্তি হন 119 জন। পরিসংখ্যান বলছে গত বছর এপ্রিলে রোগী ছিল 68 জন, এবছর একই সময় সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 215 জনে, আর মৃত্যু হয়েছে 4 জনের। এই বছর এপ্রিলে আমরা চিকিৎসা দিয়েছি 215 জনকে। আজকে মে মাসের 2টি সপ্তাহ চলে যাচ্ছে, এখানে অদ্যাবধি আমরা চিকিৎসা দিয়েছি 119 জনকে। সুতরাং রোগী ক্রমান্বয়ে বাড়ছে। এ অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তর বলছে এখন বছর জুড়ে থাকছে ডেঙ্গু। তবে গত বছর এই সময় তুলনায় এবার যে আক্রান্ত বেশি, সে কথা স্বীকার করেছে তারাও। সারা বছর জুড়ে এখন ছড়িয়ে থাকতেছে ডেঙ্গি, যার ফলে কেসও আমাদেরকে যদি গত বছরের থেকে 1 জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত, মে মাস পর্যন্ত কেস দেখেন, এবছরের যদি দেখেন কেসের সংখ্যা বেশি। এডিস মারতে নিয়মিত ওষুধ ছেটানোর কথা জানাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অন্যদিকে ওষুধ কেনার প্রক্রিয়ায় ঘুরপাক খাচ্ছে উত্তর সিটি। ওষুধ কিন্তু আমরা ঠিক করি না, আমরা কোন মশক ওষুধটি মারার জন্য আমরা কি ধরনের আমরা ওষুধ আনবো, এটি কিন্তু ঠিক করে দেয় 8টি ডিপার্টমেন্ট, স্বাস্থ্য অধিদপ্তর, এন্টামোলজিস্ট, সিডিসি, তারপরে কিন্তু আমরা সেটি আনি। আমাদের কার্যক্রম সঠিকভাবে চলছে। বিচ্ছিন্নভাবে 2-1টা জায়গায়, যেহেতু আমার 1050 জন মশক কর্মী, 1050 জনের মধ্যে 2-1 জন বিচ্ছিন্নভাবে যদি কাজে ফাঁকি দেয়, আমাদের কাছে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ডেঙ্গুর প্রকোপ শুরুর আগেই 12 মে পর্যন্ত 29 জনের মৃত্যুর তথ্য পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 2460 জন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
জুনেই শেষ হচ্ছে পায়রা বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ কাজ। আর এই টার্মিনালের কাজ শেষ হলে সড়ক পথে শুরু হবে পণ্য আনা নেওয়া কার্যক্রম। বন্দরের রাজস্ব আয় বাড়বে 3 গুণ। এটি বন্দরের জন্য একটি মাইলফলক বলে মনে করছে কর্তৃপক্ষ। 2022 সালের 27 অক্টোবর পায়রা বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ কাজ শুরু হয়। 4.5 কোটি টাকার এই প্রকল্পে এরই মধ্যে শেষ হয়েছে ওয়্যারহাউস ও টার্মিনাল ভবনের নির্মাণ কাজ। 650 মিটার দৈর্ঘ্যের এই টার্মিনালের জেটি ও ব্যাকআপ ইয়ার্ডের কাজ প্রায় 90% শেষ। সবকিছু ঠিক থাকলে জুনেই এই টার্মিনালের কাজ শেষ হবে। যে 3 লক্ষ বর্গমিটার যে আমাদের ইয়ার্ড স্ট্যাক করার কন্টেনার এবং বাল্ক কার্গো আমরা দুটোই রাখতে পারবো এবং মাল্টিপারপাস টার্মিনাল। তো আমাদের এই কাজগুলো অধিকাংশই শেষ হয়ে গেছে। কাজেই এই অবস্থায় আমাদের এখানে 200 মিটারের বেশি জাহাজ এসে ভিড়তে পারবে। বিভিন্ন জাহাজে আসা পণ্য সৈয়দ নজরুল ইসলাম সেতু দিয়ে কলাপাড়া পৌর শহরের এলজিডি সড়ক হয়ে পৌঁছে যাবে দেশের বিভিন্ন স্থানে। তবে 2026 সালে বন্দরের 6 লেনের সড়ক ও আন্ধারমানিক নদীর ওপর সেতুর কাজ শেষ হলে পুরোদমে শুরু হবে বন্দরের অপারেশন কার্যক্রম। যেহেতু এটা মাল্টিপারপাস টার্মিনাল, আমরা কন্টেনার ছাড়াও অন্য যে কোনো ধরনের কার্গো আমরা এখানে আনলোড করতে পারবো। বর্তমানে যে এলজিএডি যে রাস্তাটা আছে সেটা ব্যবহার করে আমাদের কার্গোগুলি বোথ এসটিএস মানে শিপ টু শিপ ট্রান্সফার এজ ওয়েল এজ আমরা জেটিতে ট্রান্সফার করার জন্য আমরা চেষ্টা অব্যাহত রাখবো। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র প্রতি বছর বন্দরের মাধ্যমে আমদানি করছে 40 লাখ টন কয়লা। জেলায় 1320 মেগাওয়াটের আরও 2টি ইউনিট চালু হবে শিগগিরই। পুরোদমে কয়লা আমদানি শুরু হলে বন্দরের রাজস্ব আয় বাড়বে 3 গুণ। এই 3টা বেজে এখন পর্যন্ত বিসিবিসিএল শুধুমাত্র বছরে 4 মিলিয়ন মেট্রিক টন কয়লা ক্যারি করতেছে। এটা কিন্তু আগামী 6 মাসের মধ্যে এটা 3 গুণ হয়ে যাচ্ছে। বছর খানেকের মধ্যেই পায়রা বন্দর নিজস্ব আয়ে সম্পূর্ণভাবে চলতে সক্ষম হবে। প্রথম টার্মিনাল থেকে পণ্য খালাস কার্যক্রম শুরু হলে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে পায়রা বন্দর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভয়ঙ্কর এক অভিজ্ঞতা নিয়ে অবশেষে সুস্থ শরীরে বাড়ি ফিরেছেন এমভি আবদুল্লাহ জাহাজের 23 নাবিক। জলদস্যুর জিম্মি দশায় সারাক্ষণ সশস্ত্র পাহারার শঙ্কা, উদ্বেগ আর উৎকণ্ঠায় মনে হয়েছিল আর বুঝি কোনোদিন ফেরা হবে না পরিবারের কাছে। 62 দিন পর মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বন্দর জেটিতে স্বজনদের কাছে ফিরে যেন নতুন জীবন পেলেন তারা। এমনই এক অবিশ্বাস্য প্রত্যাবর্তন। চোখের সামনে তাক করা মেশিনগান, রকেট লঞ্চার, AK-47 মতো ভারী অস্ত্র হাতে দস্যুদের ভিনদেশি ভাষায় তর্জন গর্জন। আশেপাশে অন্য কোনো জাহাজ এলেই সারি বেঁধে দাঁড় করিয়ে অস্ত্র উঁচু করে মেরে ফেলার অব্যাহত হুমকি। কখনো কখনো জাহাজের ব্রিজে মাথা নিচু করে ঘন্টার পর ঘন্টা বসে থাকা, জীবন মৃত্যুর দোলাচলে ঝুলতে থাকা, এমন সময় ছিল মোট 32 দিন। ভয়াবহ সেই সব স্মৃতি যেন দগদগে ঘা হয়ে আছে তাদের মনে বল আর বুকে বিশ্বাস থাকলেও বাড়ি ফেরার আকুল প্রার্থনাও ছিল সঙ্গী। প্রথমে ওনারা আসছিল, এসে আমাদের 4 জন মিলে অস্ত্র ধরছে আর কি, 4 জন 4টা, এটা আর কি অস্ত্র ধরছে। অস্ত্র ধরার পরে আমি ক্যাপ্টেন স্যারের কল দিই, ক্যাপ্টেন স্যার আসে, পরে আমরা 2 জন আত্মসমর্পণ করি। জিম্মি দশার ভেতরেই কেটেছে পুরো রমজান। ধীরে ধীরে নাবিকদের সাথে কিছুটা নমনীয় হয় দস্যুরা, কিন্তু বাইরের জগতের সাথে যোগাযোগের ব্যাপারে ছিল কঠোর নিষেধাজ্ঞা। এদিকে মালিক পক্ষের সাথে দস্যুদের যোগাযোগের ব্যাপারেও অন্ধকারে ছিল নাবিকরা। দীর্ঘ অপেক্ষার অবসান যেদিন হলো, সেই মুক্তির পর দ্রুত দস্যু কবলিত এলাকা পার হওয়াটাও ছিল ভীষণ দুশ্চিন্তার। জিম্মি দশা নাবিকদের মনে করিয়ে দেয় পাক হানাদার বাহিনীর নির্মমতার কথা। প্রথম প্রায়োরিটি ছিলই এখান থেকে তাড়াতাড়ি সেফ জোনে চলে আসা, এটাই আর কি। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি ইঞ্জিন স্পিড বাড়াই দিয়ে সেফ জোনে চলে আসা। আমাদেরকে কখনো কখনো এক লাইনে দাঁড় করায় রাখতো, বন্দুক নিয়ে সবাই দাঁড়ায় থাকতো, মনে হতো যেন 71 সালের যুদ্ধ, যদিও দেখি নাই। পুরো সময় জুড়ে সরকার, বিমা, আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী, বিভিন্ন মেরিটাইম সংস্থার সাথে নিবিড় যোগাযোগ করতে হয়েছে মালিক পক্ষকে। দস্যুদের সাথে দর কষাকষির ক্ষেত্রেও নানা গুরুত্বপূর্ণ দিক খেয়াল রাখতে হয়েছে। অবশেষে এক দীর্ঘ কঠিন যাত্রা সমাপ্ত হলো। সাধারণত যে সময় লাগে তার অনেক কম সময়ের মধ্যে আমরা ওদেরকে নিয়ে এসেছি, এবং প্রত্যেকটা নাবিকই সুস্থ, মানসিকভাবে সুস্থ, শারীরিকভাবে সুস্থ, এবং সব দিক দিয়ে তার সুস্থ আছে, যেটা নাকি আমরা দুবাই থেকে ওদের সাথে কথা বলে সব দেখেছি। 2010 সালেও কবির গ্রুপের আরেকটি জাহাজ সোমালীয় দস্যুদের কবলে পড়েছিল। সেটি উদ্ধার করতে সময় লেগেছিল 100 দিন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।
গোপালগঞ্জ সদরের চন্দ্র দিঘলিয়ায় উপজেলা নির্বাচন পরবর্তী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ওয়াসিকুর ভুইয়া নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। মঙ্গলবার সন্ধ্যায় বিজয়ী চেয়ারম্যান এবং পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ ঘটে। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। পুলিশ জানায়, চন্দ্র দিঘলিয়া বাজারে সদ্য উপজেলা নির্বাচনে বিজয়ী প্রার্থী কামরুজ্জামান ভুইয়ার সমর্থক সিমন ভুইয়া ও মিনহাজ ভুইয়ার সাথে পরাজিত প্রার্থী BM লিয়াকত আলীর সমর্থক পরশ বিশ্বাসের বাগবিতণ্ডা হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বাজার এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় 2 গ্রুপ। এ সময় গোলাগুলি হলে হতাহতের ঘটনা ঘটে। এবারে এসএসসিতে শতভাগ ফেল করা 51টি শিক্ষা প্রতিষ্ঠানের বেশিরভাগই জরাজীর্ণ, নেই পর্যাপ্ত ক্লাসরুম, পড়াশোনার তেমন পরিবেশও নেই। এই অবস্থায় এসব প্রতিষ্ঠানকে শোকজ করতে যাচ্ছে শিক্ষা বোর্ড। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে তারা। রোববার প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। এতে 51টি প্রতিষ্ঠানের কেউই পাশ করেনি। এর মধ্যে মাদ্রাসা রয়েছে 42টি। সিরাজগঞ্জের এলংজনি দাখিল মাদ্রাসা এমপিওভুক্ত এই মাদ্রাসায় 250 জন শিক্ষার্থীর জন্য শিক্ষক আছেন 19 জন। শ্রেণীকক্ষ মাত্র 3টি, এবার 12 জন পরীক্ষা দিলেও একজনও পাশ করেনি। স্থানীয়দের অভিযোগ, এগুলোতে পড়াশোনার কোনো পরিবেশ নেই। পরীক্ষায় পাশ করে নাই, তাহলে তো লেখাপড়ার মান তো বোঝা যাচ্ছে, সকলেই বুঝতেছেন মান খারাপই। খুবই লজ্জিত যে একটা ছাত্র পাশ করতে পারে নাই, এর জন্য আমরা লজ্জিত। আমরা না, এলাকার সবাই লজ্জিত। টাঙ্গাইলের সমজানি হাই স্কুলে শিক্ষার্থী আছে 60 জন, অথচ প্রতিষ্ঠানটিতে কোনো স্থায়ী শিক্ষক নেই, নেই পর্যাপ্ত ক্লাসরুম। এখান থেকে এবার 3 জন এসএসসি দিলেও একজনও পাশ করেননি। শতভাগ ফেল করা বেশিরভাগ প্রতিষ্ঠানেই পড়াশোনার পরিবেশ নেই। শিক্ষা গবেষকরা বলছেন, এসব প্রতিষ্ঠান কিভাবে অনুমোদন পেল সেটি খতিয়ে দেখতে হবে। প্রতিষ্ঠানগুলো ফেল মানে কেউ পাশ করছে না, সেগুলোকে অ্যাসেস করে তাদের অতীত ইতিহাস থেকে সেটাকে চিন্তা করা যে এই প্রতিষ্ঠানগুলো আদৌ দরকার আছে কিনা। শিক্ষা বোর্ড বলছে, এসব প্রতিষ্ঠানকে আগামী সপ্তাহে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে। যাদের উত্তর সন্তোষজনক হবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিছুদিনের মধ্যে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদেরকে এবং কমিটিদেরকে ডাকবো, ডেকে তাদের মূল সমস্যাগুলো চিহ্নিত করে আমরা সমাধান করার চেষ্টা করব। যদি সমাধান না করতে পারি তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠদানের অনুমতি বাতিল করব। এর মধ্যে এমপিওভুক্ত যেসব প্রতিষ্ঠান আছে সেগুলোকে ভালো প্রতিষ্ঠানের সাথে একীভূত করা যায় কিনা সেটিও ভাবছে শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে 3 মাসে মারা যাওয়া 21টি মৃত মহিষের বাচ্চার ময়নাতদন্ত নিয়ম না মেনে করার অভিযোগ উঠেছে। মহিষের প্রতিরোধমূলক ব্যবস্থাপনা পরিস্থিতি নাজুক হয়ে যাওয়ায় প্রতিষ্ঠান প্রধানকে শোকজ করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর। তবে মহিষ প্রজনন ও উন্নয়ন খামার প্রধানের দাবি, নিয়ম মেনেই মৃত মহিষের ময়নাতদন্ত হয়েছে। ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি এই 3 মাসে বাগেরহাটের ফকিরহাটে মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে 21টি মহিষের বাচ্চা মারা যায়। পরে মহিষগুলো ময়নাতদন্ত নিয়ে ওঠে অনিয়মের অভিযোগ। এতগুলো বাচ্চার মৃত্যুর ঘটনায় মেডিকেল টিম গঠন করা হয়েছে কিনা তাও কোথাও উল্লেখ নেই। এ অবস্থায় গত 2 মে প্রতিষ্ঠান প্রধানকে চিঠি দেয় প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক। মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের প্রধান জানান, মারা যাওয়া মহিষের বাচ্চাগুলো ভারত থেকে আনা হয়। রাস্তার ধকল সইতে না পেরে 21টি বাচ্চা মারা যায়। নিজে ভেটেরিনারি সার্জন না হওয়ায় মৃত মহিষগুলো ফকিরহাট উপজেলা ভেটেরিনারি সার্জনকে দিয়ে ময়নাতদন্ত করা হয়। কোথাও অনিয়ম হয়নি বলে দাবি তার। ইন্ডিয়া থেকে কিছু বাচ্চা আসছিল ছোট অবস্থায়, ওই অবস্থায় তার খুব ক্রিটিক্যাল অবস্থায় ছিল। একে জার্নি ট্রেস, তারপরে শীতের ট্রেসের কারণে কিছু, আর এমনি শীতের সময় কিছু বাচ্চা এমনিতেই হয়। বাচ্চা মারা যাওয়ার পরে ওটাকে পোস্টমর্টম করে তার স্যাম্পলটা আমরা ঢাকায় পাঠাই এবং প্রত্যেকটা স্যাম্পলে ঢাকায় পাঠানো হয়েছে এবং তার রিপোর্ট, কিছু রিপোর্ট আসছে আর কিছু রিপোর্ট এখন আসার বাকি আছে, যে রিপোর্টগুলো আমরা নিয়ে পরবর্তী আমরা কর্তৃপক্ষকে অবহিত করব।
তিনি আরও জানান, খামারে বর্তমানে 5 শতাধিক মহিষ আছে। সেই হিসাবে মহিষের মৃত্যুর হার আশঙ্কাজনক নয়। কিছুদিন আগে আমরা ইন্ডিয়া থেকে মুর্রা জাতের মহিষ নিয়ে আসছি। এই মুর্রা জাতের মহিষ আসছিল নভেম্বর মাসে। এই নভেম্বর মাসে আসছিল, ঠিক সে যে আসছে তারপরে শীতের প্রকোপটা বেড়ে গেছিল। এই কারণে কিছু মহিষ হয়তো এই সময় একটু মারা গেছে, কিন্তু আলটিমেটলি কিন্তু ওভারঅল মানে আনুপাতিক হারে বা শতকরা হারে মৃত্যুর হার খুবই নগণ্য। মহিষের চিকিৎসায় প্রতিষ্ঠানে ভেটেরিনারি সার্জন আবশ্যক বলেও জানান তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাগড়াছড়ি চট্টগ্রাম মহাসড়কে দুই পাশ পরিণত হয়েছে অবৈধ পার্কিং ও অস্থায়ী বাস স্ট্যান্ডে। পৌরসভার নির্ধারিত বাস স্ট্যান্ডে স্থান সংকুলান না হওয়ার অজুহাতে দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশ দখল করে রেখেছে বাস, ট্রাক সহ বিভিন্ন ধরনের যানবাহন ও মালবাহী গাড়ি। ব্যস্ততম সড়কের দুই পাশে যানবাহন দাঁড়িয়ে থাকায় প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন পথচারী ও সড়ক ব্যবহারকারীরা। খাগড়াছড়ির প্রবেশপথ থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক দীর্ঘদিন ধরে পরিবহন সেক্টরের দখলে। সড়কের দুই পাশ দিয়ে যেখানে পথচারীদের হাঁটা চলার কথা, সেখানে দিনের পর দিন অবৈধভাবে পার্কিং করা হচ্ছে বাস, ট্রাক সহ বিভিন্ন পরিবহন। এতে তৈরি হচ্ছে যানজট, বাড়ছে ভোগান্তি। শাপলা চত্বর থেকে ঘোরানো হইতো, এখন যানজটের কারণে এখন গরু বাজারের সামনে দিয়ে যে রোডটা আছে ওর পাশ দিয়ে ঘোরানো হয়, সেখানেও মানে যানজটের একটা সমস্যা হয়। আমরা রাস্তার এই পার থেকে ওপারে পার হওয়াটা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যায় এবং যে কোনো মুহূর্তে আমাদেরকে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থেকে যায়। সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর কথা জানিয়েছেন পুলিশ সুপার। আমাদের ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে যে সমস্ত নিয়ম নীতিগুলো আছে আমাদের সড়ক পরিবহন আইন অনুযায়ী আমাদের সেটা কার্যক্রম চলমান আছে এবং অব্যাহত আছে। যে কেউ আইনের যদি ব্যত্যয় ঘটায় আমরা তাদেরকে সবাইকে আইনের আওতায় আনব। খাগড়াছড়ি পৌর শহরকে যানজট মুক্ত করতে মাস্টার প্ল্যান গ্রহণের কথা জানিয়েছেন পৌরসভার মেয়র। আমাদের ইউজিট 4-এ সাবমিট করতেছি আমরা নান্দনিক একটা বাস টার্মিনাল সহ। এটা যদি পাশ হয়ে যায় আশা করতেছি এই আগামী ডিসেম্বরের মধ্যে আমাদের এই যানজটের নিরসনের যে কাজটা এটা আমরা করতে পারব। পৌরসভা পর্যটন শহর হিসেবে খাগড়াছড়িকে যানজট মুক্ত শহর হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। পুলিশ সহ মেয়র সহ জনপ্রতিনিধি নিয়ে একটা মিটিং করেছি, সেখানে যানজট সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা বিভিন্ন কমিটি গঠন করেছি, আমরা চিন্তা করছি কিভাবে বাস স্ট্যান্ডকে শহরের বাইরে রাখা যায়। খাগড়াছড়ি বাস স্ট্যান্ড থেকে শুরু করে নেন্সি বাজার পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে এই যানজটের সৃষ্টি হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 1900 সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে ইউপিডিএফ-এর ডাকে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় আধা বেলা সড়ক ও নৌপথ অবরোধ চলছে। সকাল 6টা থেকে শুরু হয়ে অবরোধ চলবে দুপুর 12টা পর্যন্ত। অবরোধে খাগড়াছড়ির সাথে দূরপাল্লার বাস ও ট্রাক চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে খাগড়াছড়ির পানছড়ি, জেলা সদর, রাঙ্গামাটির সাজেক সহ বিভিন্ন এলাকায় গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। এর আগে গত সোমবার রাঙ্গামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচি থেকে অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটি। খাগড়াছড়ি রাঙ্গামাটিতে আধা বেলা সড়ক অবরোধ নিয়ে আরও জানাতে খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সোমের মল্লিক। সোমের, সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত অবরোধের ডাক দিয়েছে আন্দোলনরতরা। সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে জানাবেন, আর আন্দোলনরত মানুষ কি বলছেন? দেখুন, ব্রিটিশ সরকারের সময়ে প্রবর্তিত যে 1900 সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি অর্থাৎ চিটাগং হিল ট্র্যাক্ট রেজুলেশন, সেটি বাতিলের একটি ষড়যন্ত্র হচ্ছে বলে ইউপিডিএফ-এর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। এবং একই সাথে পার্বত্য চট্টগ্রামের যে প্রথাগত আইন রয়েছে, বিশেষ করে হেডম্যান কারবারি সহ অন্যান্য যে এখানে যে প্রথাগত পদ্ধতিগুলো রয়েছে, সেগুলো বাতিলের একটি ষড়যন্ত্রের অভিযোগ ইউপিডিএফ গত কয়েকদিন ধরে করে যাচ্ছে। এবং দেশের বিভিন্ন প্রান্তে তারা কিন্তু এটা নিয়ে বিক্ষোভ সমাবেশ, মিছিল, মিটিং করেছে এবং খাগড়াছড়ি, রাঙ্গামাটিতেও কিন্তু তারা মিছিল মিটিংগুলো করছে। তাদের ডাকে আজকে সকালে এই যে খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে সড়ক অবরোধ হচ্ছে। আমরা সকাল থেকে যে বিষয়টা দেখেছি, খাগড়াছড়ি পানছড়ি সড়ক, খাগড়াছড়ি দিঘিনালার বাবুছড়াই এবং খাগড়াছড়ি সাজেক সড়ক, একই সাথে খাগড়াছড়ি রাঙ্গামাটি সড়ক, এই সড়কগুলোতে কিন্তু ইউপিডিএফ-এর পক্ষ থেকে যে অবরোধ,
সেটার দাবিতে পক্ষে কিন্তু ইপিডিএফের সমর্থকরা তারা পিকেটিং করেছে এবং বিভিন্ন জায়গায় তারা টায়ার জ্বালিয়েছে, গাছের গুঁড়ি ফেলে দিয়েছে এবং তাদের যে দাবি তারা বলছে যে পার্বত্য চট্টগ্রাম শাসনবিধির যেটুকু ধারা এখনো পর্যন্ত কার্যকর রয়েছে এর মাধ্যমে পাহাড়িরা তাদের কিছু ন্যূনতম যে অধিকার সেটা এখনো পাচ্ছে। এইটি যদি বাতিল করা হয় তাদের যে ন্যূনতম যে অধিকার সেটি কিন্তু একেবারেই তারা হারাবে বলে তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খাগড়াছড়ি দিঘিনালা সড়কে। আমরা জানি সকালবেলা এই সময়টাতে আসলে পর্যটকরা সাজেকের উদ্দেশ্যে যায়, কিন্তু আমরা এখানে প্রায় 1 ঘন্টা ধরে আছি, দেখি আসলে কোনো ধরনের গাড়ি পর্যটকবাহী কোনো গাড়ি কিন্তু সাজেক উদ্দেশ্যে যায় নাই। এবং আমরা পরিবহন মালিকদের সাথে কথা বলেছি, তারাও যেটা বলছে যে আসলে এখানে তারা যে অবরোধের কারণে দুপুর 12টা পর্যন্ত পর্যটকবাহী যে গাড়িগুলো রয়েছে সেটা কিন্তু তারা বন্ধ রাখবে, 12টার পরে তারা যান চলাচল স্বাভাবিক করবে। এবং আমরা এই বিষয়টা নিয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, একই সাথে মাটিরাঙ্গার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তাদের দুজনের সাথে কথা বলেছি। তারা বলছে যে আসলে সকাল থেকে ঢাকা থেকে যে সমস্ত গাড়িগুলো এসেছে তারা কিন্তু পুলিশে পাহারায় তারা সেটা জেলা সদরে পৌঁছে দিয়েছে এবং এভাবে যত গাড়ি আসবে তারা কিন্তু পুলিশে পাহারায় তারা কিন্তু পৌঁছে দেবে। এবং আমরা দেখছি যে এখানে আসলে যাত্রীবাহী যে যান চলাচল সেটা বলা যায় যে মোটামুটি একেবারেই বন্ধ রয়েছে, বিশেষ করে দুপুর 12টা পর্যন্ত এটা বন্ধ রাখবে বলে আমাদের পরিবহন যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের পক্ষ থেকে এটা বলা হয়েছে। দুপুর 12টার পরে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে। এই ছিল খাগড়াছড়ি থেকে অবরোধ নিয়ে সবশেষ। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমীর মল্লিক। মেরামতের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে তিস্তা রেল সেতু। মেয়াদোত্তীর্ণ সেতুটির কাছ থেকে বালু উত্তোলন করায় আরও ঝুঁকি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা দেখছেন স্থানীয়রা। 1901 সালে রংপুরের তিস্তা নদীর উপর নির্মাণ করা হয় 2110 ফুট দীর্ঘ এই রেল সেতুটি, যার মেয়াদ ধরা হয় 100 বছর। রেল সেতু হিসেবে নির্মিত হলেও 1978 সালে গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হয়। 2012 সালে পাশেই তিস্তা সড়ক সেতু তৈরির পর কেবল ট্রেন চলাচলের জন্য ব্যবহৃত হচ্ছে সেতুটি। স্থানীয়রা বলছেন, মেয়াদোত্তীর্ণ সেতুটির সংস্কারের অভাবে নড়বড়ে হয়ে পড়েছে। এর মধ্যে সেতুর খুব কাছ থেকে উত্তোলন করা হচ্ছে বালু, এতে আরও ঝুঁকিতে পড়েছে অবকাঠামোটি। স্লিপারগুলো নষ্ট হয়ে গেছে এবং মাঝে মধ্যে কেমন জং ধরার মতো ডেট এক্সপায়ার হয়ে গেছে। এখন কোন দিন কোন ঘটনা ঘটবে, এখন একটা গাড়ি টাড়ি শুধু যায়। আর ব্রিজটার পাশেই আমরা দেখতে পারি যে এখানে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, যার কারণে আমাদের এই ব্রিজটার আরও ক্ষতি হচ্ছে। সেতুটি সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে রেল কর্তৃপক্ষ বলছে, এরই মধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। সেতুটা ঝুঁকিপূর্ণ সেটা নির্ধারণ করা হয়ে গেছে, সামনে কাজ শুরু হবে এবং রীতিমতো কাজ শুরু হওয়ার জন্য রেলের অফিসাররা এই করছে, দেখে পরীক্ষা নিরীক্ষা করছে কীভাবে কাজ করা যায়। তিস্তা রেল সেতু দিয়ে 4 জোড়া আন্তনগর সহ প্রতিদিন 22টি ট্রেন চলাচল করে। সেতুটি ক্ষতিগ্রস্ত হলে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে।